রঙ্গন, সারোয়ার তোর বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ তুলেছে। সে বলছে রেবা সারোয়ারকে সাথে নিয়ে আমেরিকায় পালিয়ে যায় তোর সহযোগিতায়। সেখানে সারোয়ারকে বন্দি করে রাখতো রেবা। কথাগুলো কতটুকু সত্য সেটা জানতেই তোকে ডাকা। রঙ্গন চুপচাপ আমার কথা শুনলো। এর মাঝে কয়েকবার ওর মুখাবব পরিবর্তন হয়েছে। শেষের দিকে এসে আমি যখন জবাবের আশায় ওর দিকে চাইলাম, ও হেসে দিল। সত্যতা যাচাই করার আগে আমি তোর কাছে জানতে চাই, তুই ওর কথাগুলো কতটা বিশ্বাস করেছিস? তোর কি আদৌ মনে হয় ও সত্য বলছে? আমি ওর প্রশ্নের জবাব না দিয়ে আবারও জানতে চাই, তুই বল প্লিজ। তোর বিরুদ্ধে এরকম অভিযোগ মেনে নিতে পারছি না আমি। রঙ্গন হেসে দিল। তোকে মাঝে মাঝে আমার এত বোকা মনে হয় দুপুর? তুই একজন শিক্ষিত মেয়ে হয়ে উজবুকের মতো কাজ করিস কি করে? তবুও তোর জানার জন্যই বলছি, আমেরিকায় কাউকে জোর করে ধরে বেঁধে নিয়ে যাওয়া যায় না যদি না সে নিজে না যায়। কিংবা কাউকে বন্দি করে রাখাটাও এতটা সহজ নয়। সারোয়ার তোকে গাঁজাখুরি গল্প বলে আর তুই বিশ্বাস করিস? তুই এত বোকা কেন দুপুর? আমি কিছু বলার আগেই সার্ভার চেঁচিয়ে উঠল। ও কথা ঘোরাচ্ছে দুপুর, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে ফাঁকি দিচ্ছে। রঙ্গনের চোখ দুটো জ্বলে উঠল, জল শক্ত হলো, তাতে দাঁত চেপে বলল, দেখ দুপুর, মিথ্যাবাদীদের সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে দেখি না। খালা প্রথমে বলল সারোয়ার নিরুদ্দেশ, এখন দেখা যাচ্ছে সে বহাল তবিয়তে আছে, আবার এসে উল্টাপাল্টা বকছে। তুই কেন এখনো ওদের সাথে আলাপ চালিয়ে যাচ্ছিস আমি সেটাই বুঝতে পারছি না। সারোয়ার চেঁচিয়ে উঠে বলল। কারণ ও আমার বিয়ে করা বউ, অধিকার আছে ওর উপর আমার। রঙ্গন চরম মেজাজে মেজাজ খারাপ করে হাততালি দিল। বাহ, চমৎকার। তাহলে আর কি দুপুর, তুই এখনো ওর সাথে সংসার পাত? সার্ভার বলল, ওর কাছে জানতে চাও দুপুর, আমেরিকায় আমার সাথে ওর দেখা হয়েছে কিনা? এই এতদিনে কি একবারও আমার কথা বলেছে তোমায়? আমি ভাবলে সে নয়নে রঙ্গনকে দেখলাম। আমায় দেখে ও কি বুঝলো কে জানে, চট করে চেয়ারে বসে আমায় ডাকলো। শোন দুপুর, সারোয়ারের মিথ্যাচার নিয়ে জবাবদিহির কোনো ইচ্ছে আমার নেই। তবে আজ এটুকু বুঝলাম, সত্যটা ওরা কখনোই তোকে বলবে না। তাই আমি আজ তোকে সত্য বলবো। তুই বলেছিলি ওদের খবর নিতে, আমি নিয়েছি। আর কিছু তথ্য আগে থেকেই জানি। তুই পালিয়ে আসার পর সারোয়ার আর রেবা বিয়ে করে আমেরিকায় পাড়ি জমায়। ওখানে সারোয়ার লাগামহীন জীবনযাপন করতে শুরু করে। সারোয়ারের চাহিদা পূরণে দেশ থেকে খালাকে টাকা পাঠাতে হয়। ব্যবসায় ধস নামে। একবার মাতাল হয়ে কার সাথে মারামারি করে জেলে যায় সারোয়ার। তাকে ছাড়াতে খালার গ্রামের জমি বিক্রি করতে হয়। আর বাড়িটা সারোয়ারের দাদিকে তার অংশ হিসেবে লিখে দিতে বাধ্য হয়। রেবা শুরুতে সারোয়ারের সাথে তাল মেলালেও পরে হাঁপিয়ে গেছিল। ওখানেই আরেক বাঙালি ছেলের সঙ্গে সম্পর্ক হয়ে পালিয়ে যায়। তারপর সারোয়ার কিছুদিন চেষ্টা করে একা একা ভিন দেশে সার্ভাইভ করতে, কিন্তু না পেরে ফিরে আসে। সময়ের সাথেই খালার উপর অসন্তুষ্ট হয়ে সব কিছু থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়। বাবার সম্পদে ওদের হক ছিল, যা সারোয়ারের কারণে ওরা পায়নি। খালার অসুখ কবে থেকে সেটা কেউই বলতে পারে না। ওদের এখন ঘর নেই, ঠিকানা নেই। আজ এখানে কাল ওখানে ভাড়া থাকে। এবার বুঝে নে ওরা কেন তোর কাছে এসে এত নাটক করছে। ওদের তোকে দরকার দুপুর, সেই দরকার থেকেই তোর কাছে ফিরেছে। আমি চাইনি তুই আবার এই জঞ্জালে পা রাখিস, তাই সব কিছু তোর থেকে আড়াল করেছি। তাছাড়া তুই নিজেও কিন্তু কখনো জানতে চাসনি। এখন এটা নিশ্চয়ই আমার অপরাধ নয়? রঙ্গন থামলো, আমার কাছ থেকে কিছু শোনার আশায় তাকায়। আমি কিছু না বলে চুপ করে আছি। সার্ভার বলল, ও মিথ্যে বলছে দুপুর, নিজের দোষ ঢাকতে এসব বলছে। ও আসলে তোমাকে আমার থেকে দূরে সরিয়ে নিজের করে পেতে চায়, এই জন্য এসব করছে। আমি তবুও চুপ করে রইলাম। সার্ভারের কথায় একটা শব্দ প্রত্যুত্তর করলো না রঙ্গন। হতাশ কণ্ঠে বলল, তোর সিদ্ধান্ত কি হবে আমি জানি না, তবে আমি একটা কথা পরিষ্কার করে দিই। সব ছেড়ে আমি দূরে চলে এসেছিলাম দুপুর। কাকতালীয়ভাবে যেদিন দ্বিতীয়বার সাহায্য চেয়ে তোর ফোন এসেছিল, সেদিন আবারও তোর ডাক উপেক্ষা না করে সাড়া দিয়েছিলাম। এতগুলো বছর নিঃস্বার্থভাবে তোকে পাশে দেখ, এতগুলো বছর নিঃস্বার্থভাবে তোর পাশে দাঁড়িয়ে থেকেছি। আমাকে বিয়ে না করলেও কোনো আপত্তি নেই, কিন্তু আমি চাইবো না দ্বিতীয়বার সারোয়ার তোর জীবনে আসুক। যদি তুই এরকম কোনো সিদ্ধান্ত নিস, তবে চিরজীবনের মতো আমাকে হারিয়ে ফেলবি। এখন তুই ভেবে দেখ কি করবি। আমি চললাম। এই ক্লাউনদের মাঝে থাকার কোনো ইচ্ছে আমার নেই। রঙ্গন কোনো সুযোগ না দিয়ে বেরিয়ে গেল। শাশুড়ি মা মুখ নিচু করে বসে আছে। আমি উঠে দাঁড়িয়ে ওনাকে ডাকি, আপনি যাবেন না থাকবেন? উনি সাথে সাথেই দাঁড়িয়ে পড়লেন। ওনার চোখে অবিশ্বাস। সারারের সাথে নিঃশব্দে দৃষ্টি বিনিময় করে আমার পিছু পিছু বেরিয়ে এলেন। বাসায় ফিরে নিজের রুমে ঢোকার আগে ওনাকে বললাম, এখন থেকে আমার অনুমতি ছাড়া আমার মেয়েকে বাসার বাইরে নেবেন না। এতদিন সম্পর্কের লেহাজে চুপ ছিলাম আমি, কিন্তু আর না। আমার কথার বাইরে যাওয়ার চেষ্টা করবেন না আর। ফল ভালো হবে না। অন্তত আমার মেয়ের ক্ষেত্রে কোনো ধরনের ফালতু আচরণ আমি মেনে নিব না। উনি বিনা বাক্যে মাথা তুলালেন। আমি মনে মনে হাসলাম। খুব বুঝতে পারছি অতি ভক্তি চোরের লক্ষণ। ওনার মাথায় নিশ্চিত কিছু চলছে।
আমিও দেখতে চাই শেষটা। এরা আর কত দূর যেতে পারে এটা দেখতে চাই। আমি হুট করেই বলি, একটা কথা বলবো? উনি তাকিয়ে থেকে মাথা দুলায়। আমি বলি, সারোয়ারকে অন্ধভাবে ভালোবাসার কোনো আলাদা কারণ আছে? আপনার একটু শাসন ওকে মানুষ বানাতে পারতো। কেন এতটা ছাড় দিলেন আপনি? উনি কিছুক্ষণ ছলো ছলো নয়নে আমার দিকে তাকিয়ে থেকে ঝরঝর করে কেঁদে দিলেন। এই প্রথমবার ওনার কান্না আমার কাছে মেকি মনে হলো না। মনে হলো মানুষটা অনেক দিন পর মন খুলে কাঁদছে, মন থেকে কাঁদছে। বলুন তো, আমার কি আপনাদেরকে সুযোগ দেওয়া উচিত? আপনার দিক থেকে একটা সুখ স্মৃতি বলুন তো, যেটা মনে করে আপনাদের আরেকবার সুযোগ দেওয়া উচিত আমার। কিংবা সারারের কোন বিষয়টা মনে করে ওকে আবার জীবনে আনবো? এত মিথ্যাচার, এত নাটক কেন করলেন আমার সাথে? উনি আমার প্রশ্ন শুনলেন চুপচাপ, কিছুক্ষণ পর মাথা তুলে আমার দিকে তাকালেন। আমি মানছি অনেক ভুল করেছি জীবনে। জীবনের শেষ মুহূর্তে সে ভুলগুলো বেশ বুঝতে পারছি। সম্পদ, সন্তান আর স্বাস্থ্য, তিনটে অমূল্য জিনিস হারিয়ে ফেলেছি। জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই রে মা। কেবল ছেলেটাকে জীবনে স্থিতিশীল দেখে চোখ বুঝতে চাই। সারোয়ারের বাবাকে কথা দিয়েছিলাম সারোয়ারকে দেখে রাখবো। এখন ফেরার সময় দেখছি আমি জবাব দেওয়ার মতো কোনো উত্তর রেডি করতে পারিনি। শান্তি পাচ্ছি না রে মা। আমি জানি সারোয়ার অনেক ভুল করেছে জীবনে, কিন্তু ঠেকে ঠেকেও অনেক পাল্টেছে। তুমি ওকে বিশ্বাস করতে পারছো না। এটা অবশ্য সারোয়ারেরই দোষ। তবুও আমি বলবো, তুমি আমার ছেলেটাকে শেষ একবার সুযোগ দাও মা। অন্তত বাচ্চাটার জন্য হলেও সুযোগ দাও। তোমাদের সুখী দেখলে আমি শান্তিতে চোখ বুঝতে পারবো। আর এই শান্তি আমি আপনাকে কেন দেব? আমার মনে পড়ে না আপনি কখনো কোনোভাবে শান্তি দিয়েছিলেন আমায়। শুধু তাই না, এখানে এসে আমার বাসায় ওঠার জন্যও বিস্তর নাটক করেছেন আপনি, তবুও সুযোগ চাইছেন। উনি দীর্ঘশ্বাস ফেললেন, চেহারায় বিষাদ ছেয়ে আছে। বিধবা জীবন খুব সহজ নয় মেয়ে। তুমি যেই ভয়ে সারোয়ারকে মাঝপথে ছেড়ে দিয়ে চলে এসেছিলে, ঠিক তেমন কোনো ভয় আমারও ছিল। সারোয়ারের বাবা হুট করে একদিন মারা গেল। তার সম্পদ সে নিজ কষ্টে গড়েছিল, কিন্তু কোনো কিছুই কারোর নামে ছিল না, যার ফলে আমার জীবিত শাশুড়ি ছেলেদের সম্পদের ভাগিদার হয়ে যান। সে মা ভাগিদার হলেও সমস্যা নেই, কিন্তু তার ভাগিদার হওয়ার সুযোগ নিয়ে সারোয়ারের চাচা আমাদের সব কিছু থেকে বঞ্চিত করতে উঠে পড়ে লাগলো। সারোয়ারের বাবা মারা যাওয়ার কয়দিন পরেই ওরা পরিবার সমেত এ বাড়িতে এসে ওঠে। আমি ব্যবসা বুঝতাম না, তাও ভাগ্য ভালো রঙ্গনের বাবা আমাকে সেই সময় অনেক সাহায্য করেছিল। ধীরে ধীরে দুলাভাইয়ের কাছ থেকে ব্যবসা বুঝে নিলাম। তবুও সারোয়ারের চাচাকে পরিবার সমেত টানতে হতো, অন্যায় আবদার মেনে নিতে হতো। এদিকে আমার ননদ তার মেয়ে রেবাকে সারোয়ারের সাথে বিয়ে দিতে চায়। তার কথা, রেবাকে বিয়ে করালে সারোয়ারের চাচা এতটা ঝালাবে না। আমিও সব দিক ভেবে ননদের প্রস্তাবে রাজি হলাম। সারোয়ার আর রেবাকে দেখলাম নিজেদের মধ্যে বেশ মিল। আমি মনে মনে স্বস্তি পেলাম। এর মধ্যে সারোয়ার তোমার কথা বললে আমি অবাক হলাম। ওকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম। সারোয়ারের কথায় রেবা দুঃখও পেয়েছিল, আত্মহত্যা পর্যন্ত করতে গেছিল। ওর ফুপু মেয়ের হাল দেখে খেপে গেল। ওরা আমাকে ব্ল্যাকমেল করতে লাগলো, কারণ আমি ওদের বলেছিলাম সারোয়ারের সাথে রেবার বিয়ে দেব। অপরদিকে সারোয়ার জেদ ধরেছে তোমাকে বিয়ে করবে। একটা মাত্র ছেলে বলে ওকে বেশ আদর করেছি ছোটবেলা থেকে। তাছাড়া সম্পদ রক্ষা করতেও সারোয়ারকে প্রয়োজন। কিন্তু ছেলে তো মায়ের কষ্ট বুঝলো না। ওর চাচা ফুপুদের ক্রমাগত আক্রমণে আমি বিপর্যস্ত, এটাও বুঝলো না। তার একটাই জেদ, সে তোমাকে বিয়ে করবে। বাধ্য হয়ে মেনে নিতে হলো, কিন্তু সঙ্গত কারণেই তোমাকে পছন্দ হলো না আমার। আমি হেসে ফেলি। তাহলে এখন কেন পছন্দ করছেন? নিজেদের সব হারিয়ে এখনই কেন আমাকে যোগ্য মনে হচ্ছে আপনার? নিরাপদ জীবনের আশায়? উনি বিরক্ত হলেন মনে হলো। মুখের রেখায় চাপা অস্বস্তি দেখলাম। এখানে পছন্দ অপছন্দের কথা হচ্ছে না দুপুর। আমার দুই মেয়ে আমার সাথে সম্পর্ক না রাখুক, কিন্তু ওরা নিজেদের জীবনে ভালো আছে। এক সারোয়ার নিজের ভুলে ভরা জীবন নিয়ে এখন পস্তাচ্ছে। মা হয়ে সন্তানের এমন কষ্ট কি করে দেখি। আমার পর সারোয়ার একদম একা হয়ে যাবে। বোনরা ওকে পছন্দ করে না, বউকে নিজের ভুলে হারিয়েছে। একা পৃথিবীতে বেঁচে থাকবে কি করে আমার ছেলে? আমি তো মরেও শান্তি পাবো না দুপুর। তুমি যেমন তোমার মেয়েকে নিয়ে ভাবো, আমিও আমার ছেলেকে নিয়ে ভাবছি। এতে আমি কোথায় দোষী বলো তো? মুখের রেখায় চাপা অস্বস্তি দেখলাম। আমি দুটোর চেপে ওনার দিকে তাকিয়ে থাকি। না, এত কথা শোনার পরেও ওনার প্রতি আমার বিন্দু মাত্র সহানুভূতি যাচ্ছে না। ভাবছি, মানুষ ভুল করে যদি ভুল বুঝতে না পারে তাহলে বেশ বিপদ।
তার ভুলেরই সাজা সে পাচ্ছে, সেই রিয়েলাইজেশন তার কখনো হবে না। তিতুন বড় হচ্ছে, ওকে স্কুলে দেবে। সব বাচ্চার বাবা দেখে ও নিজের বাবার আবদার করবে। তখন কি করবে দুপুর?